মাস্টার ডিরেক্টর স্যার হিমেল আশরাফ গতকালকে তার ফেসবুকে একটি পোস্ট লিখেছেন, এ প্যারাগ্রাফ টু বি মোর অ্যাকুরেট। আই হ্যাড টু টেক এ ফিউ ব্রেক টু ফিনিশ ইট। আই নিউ ইট ওয়াজ কামিং। স্যার যে একটা পোস্ট করবেন এটা আমি জানতাম, কারণ স্যার হচ্ছে একজন খুবই এক্সেপশনাল ডিরেক্টর। অন্যান্য ডিরেক্টররা যেখানে নিজেদের কাজের সমালোচনার জবাব নিজেদের কাজের মাধ্যমেই দেয়, নিজেদের কাজকে আরো ইমপ্রুভ করার মাধ্যমে দেয়, স্যার যেহেতু এক্সেপশনাল সে তার সমালোচনার জবাব দেয় তার ফেসবুক পোস্টের মাধ্যমে। এনিওয়ে, তো স্যার তার পোস্টে অনেক ব্যাপার নিয়ে কথা বলেছেন। সব ব্যাপারের উত্তর দিতে গেলে পুরো 1 ঘন্টার একটা ভিডিও বানালে তারপরেও কম পড়ে যাবে। তো আমি এই ভিডিওতে মেইন কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো এবং কিছু ছোট্ট প্রশ্ন স্যারের উদ্দেশ্যে রাখবো। অ্যান্ড আই ডু হোপ যে এই ভিডিওটা হিমেল আশরাফ স্যারের কাছ অব্দি পৌঁছাক। তো স্যার, আপনার পোস্টের প্রথমেই আপনি বলেছেন যে সিনেমার বিভিন্ন কন্টেন্ট, পোস্টার এমন কেন, গান এমন কেন, এই অভিনেতার এই জিনিসটা এমন কেন, সে এমন কেন করছে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে সিনেমা দেখতে হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর থাকে সিনেমায়। দ্যাট মিনস আপনি এটা বলতে যাচ্ছেন যে সমস্ত প্রমোশনাল ম্যাটেরিয়াল আপনি এখনো পর্যন্ত ড্রপ করেছেন, এই সমস্ত ব্যাপার নিয়ে যে সমস্ত সমালোচনা হচ্ছে এগুলো একেবারেই ভ্যালিড না। আপনার কথা অনুযায়ী পোস্টার, গান কিংবা যত ধরনের প্রমোশনাল ম্যাটেরিয়াল আছে এগুলো দেখে কোনোভাবেই সিনেমার কোয়ালিটি জাজ করা যায় না। এর জন্য সিনেমাটা দেখতে হবে, রাইট? ওকে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে যত ধরনের প্রমোশনাল ম্যাটেরিয়াল, একটা সিনেমার পোস্টার, মোশন পোস্টার, গান, টিজার, ট্রেলার, যাই হোক, এই ধরনের প্রমোশনাল ম্যাটেরিয়ালের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে একটা সিনেমা রিলিজের আগেই ওই সিনেমাটা ঠিক কোন ধরনের হতে যাচ্ছে, ঠিক কোন রকমের অডিয়েন্সের জন্য হতে যাচ্ছে, সিনেমার মধ্যে এক্স্যাক্টলি কি কি দর্শক পেতে যাচ্ছে, এই পুরো ব্যাপারটার একটা পূর্বাভাস দেওয়ার জন্যই এই ধরনের প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো ডিজাইন করা হয়, যাতে করে এই সিনেমাটা এক্স্যাক্ট টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে। এটা হচ্ছে এই ধরনের টিজার, ট্রেলার কিংবা পোস্টারের উদ্দেশ্য, রাইট? তো আপনার সিনেমার এই সমস্ত প্রমোশনাল ম্যাটেরিয়াল দেখে যদি সেটা নিয়ে সমালোচনা না করা যায়, সিনেমাটা কেমন হতে পারে সেটা যদি আন্দাজি না করা যায়, তাহলে এই যে প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো আপনি ডিজাইন করেছেন এটার পিছনে আপনার উদ্দেশ্য ঠিক কি ছিল? আপনি কি দর্শককে এই সমস্ত প্রমোশনাল ম্যাটেরিয়ালের মাধ্যমে এক্স্যাক্টলি সিনেমার পূর্বাভাসটা দিতে চেয়েছেন, নাকি জাস্ট মজায় মজায় সবাই করে আমিও করে ফেললাম, কিছু একটা বানিয়ে দিলাম, এইভাবেই পোস্টারগুলো কিংবা গানগুলো ডিজাইন করেছেন? সম্ভবত আপনি দ্বিতীয়টাই করেছেন, বিকজ ইউ আর এক্সেপশনাল। তো আপনার চিন্তাভাবনা যথেষ্ট এক্সেপশনাল হবে, এটাই স্বাভাবিক। ঠিক এরপরে আপনি বলেছেন যে আপনি একটা 2.5 ঘন্টার সিনেমা বানিয়েছেন এবং সিনেমায় যেটা আছে সেটাই আপনি বোঝাতে চেয়েছেন আপনার সব ধরনের প্রমোশনাল ম্যাটেরিয়ালের মাধ্যমে, কোনো রকমের সাময়িক উত্তেজনা সৃষ্টি করার জন্য যা তা আপনি বানিয়ে দেননি। নিজেই নিজেকে ডিরেক্টলি কন্ট্রাডিক্ট করা হয়ে গেল না? আপনি আগের প্যারায় যেটা বললেন, সেকেন্ড প্যারা তো আপনি নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করে ফেললেন। আপনি যদি সিনেমায় এক্স্যাক্টলি যেটা আছে সেটাই এই ধরনের পোস্টার কিংবা গানের মাধ্যমে বোঝাতে চেয়ে থাকেন, তো দর্শক তো সেটা দেখেই সিনেমাটাকে বিচার করতে চাইছে, তাহলে তারা ভুলটা কি করছে? আপনি আরো বলেছেন যে এই ধরনের প্রমোশনে আপনি বিশ্বাস করেন না, আপনার সিনেমার মেইন প্রমোশন হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। ওয়েল, আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনার প্রিয়তমার যে ব্লকবাস্টার সাকসেসের যেটা আসল কারণ ছিল সেটা হচ্ছে শাকিব খানের ওই একটা মাত্র পোস্টার। শাকিব খানের ওই বৃদ্ধ লোক যেটা দেখে সব ধরনের অডিয়েন্স জাস্ট স্টান্ড হয়ে গেছিল। ইভেন মাইসেলফ, আই ওয়াজ শকড। আমি বিশ্বাসই করতে পারিনি যে এটা শাকিব খান কি না, কারণ শাকিব খানকে তার কেরিয়ারে এই রকমের একটা লুককে কখনোই দেখা যায়নি। আমার মতো যারা সাধারণ দর্শক রয়েছে তারা সবাই শাকিব খানের ওই লুকটা দেখেই অবাক হয়ে গেছে, শকড হয়ে গেছে যে এই সিনেমাটা আমাকে দেখতেই হবে। জাস্ট ওই একটা লুকের কারণেই সিনেমাটা নিয়ে এত পরিমাণে হাইপ সৃষ্টি হয়েছিল যে আপনার পরবর্তীতে ওই সিনেমার টিজার, ট্রেলারও আপনি ছাড়েননি। জাস্ট ওই একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল, জাস্ট ওই একটা পোস্টারই ছিল আপনার ট্রাম্প কার্ড। তো যদি আপনার কাছে এই ধরনের প্রমোশন ম্যাটার নাই করে, পোস্টার, গান, টিজার, ট্রেলার দেখে যদি দর্শক কোনো কিছু আন্দাজ করতে নাই পারে, তাহলে তখন এই ধরনের পোস্টারগুলো আপনি কেন ছেড়েছিলেন? আর এখনই বা কেন ছাড়ছেন? আপনার তো কোনো কিছু ছাড়াই উচিত না, সিনেমাটা রিলিজ দেওয়া উচিত চুপচাপ হলে, তারপরে ওয়ার্ড অফ মাউথের কারণে আপনার সিনেমা এমনিতেই ব্লকবাস্টার হয়ে যাবে, রাইট? প্রিয়তমার ক্ষেত্রে যখন গান এবং পোস্টারগুলো খুব ভালো ওয়ার্ক করেছিল, সেটা নিয়ে প্রশংসা হচ্ছিল, দ্যাট ওয়াজ ফাইন, দ্যাট ওয়াজ ওকে। বাট যখনই রাজকুমারের ক্ষেত্রে পুরো উল্টো হয়ে গেল, সব ব্যাপার নিয়ে সমালোচনা হচ্ছে, নাও ইটস নট ওকে। এখন পোস্টার, গান এগুলো কোনো ব্যাপার না, এগুলো কোনো ম্যাটার না, বাট তখন প্রিয়তমার সময় এগুলো বিশাল বড় ম্যাটার ছিল। সো সুইট। মানে যখন পুরো ব্যাপারটা আপনার ফেভারে কাজ করে তখন দ্যাটস ইম্পর্টেন্ট, এবং যখন আপনার ফেভারে কাজ করে না, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ওকে, এরপর আপনি বলেছেন যে আপনি মধ্যবিত্ত দর্শকদের জন্য সিনেমা বানান। দ্যাটস ওয়াই আপনার সিনেমার মধ্যে এমন সব ম্যাটেরিয়াল থাকে যেগুলো মধ্যবিত্ত দর্শকরা এসবের সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে, তাদের খুব পছন্দ হবে। ওয়েল, লুক অ্যাট মি। আমি একজন মধ্যবিত্ত অডিয়েন্স, নিম্ন মধ্যবিত্ত অডিয়েন্স, বাট আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট অ্যাট অল। যে গানটা আপনি ছেড়েছেন, শাকিব খানকে পুরোপুরিভাবে জোকার বানিয়ে দিয়েছেন, এই গানটা কে পছন্দ করেছে? কে?
এমনকি যারা সাকিবিয়ান, যারা সারা বছর সাকিবের সব ধরনের কাজকে সমর্থন করে, চোখ বুঝে সাকিব খানকে সাপোর্ট দেয়, তারাও কিন্তু এই গানটাকে পছন্দ করছে না, এটাকে নিয়ে হতাশা প্রকাশ করছে, এটাকে ট্রল করছে। তো এই গানটা আপনি এক্স্যাক্টলি কাদের জন্য বানিয়েছেন? তো এই যে মধ্যবিত্ত দর্শকের কথা আপনি বলছেন যারা আপনার কাজ পছন্দ করে, দে আর প্রবাবলি এলিয়েন্স, কজ আই ডোন্ট সি দেম। অন্য কোনো প্ল্যানেটে বসে সম্ভবত তারা এই গানটা শুনছে আর চিল করছে। এরপরে আপনি আরো বলেছেন যে বরবাদ গানটা আপনি যাদের জন্য বানিয়েছেন, গতকালকের এই আমি একাই রাজকুমারটা আপনি তাদের জন্য বানাননি। বরবাদ যাদের ভালো লাগবে, যেই ক্লাসের অডিয়েন্সের ভালো লাগবে, আমি একাই রাজকুমার আপনি সম্পূর্ণ অন্য ক্লাসের, অন্য রুচির অডিয়েন্সের জন্য বানিয়েছেন। বরবাদ গানটা তাহলে আপনি নিশ্চয়ই আমাদের মতো সাধারণ অডিয়েন্স যারা আছে তাদের জন্য বানিয়েছেন। এই জন্য এটাকে মোটামুটি একটু এফোর্ট দিয়ে ভালো করে বানিয়েছেন, যাতে করে সবার ভালো লাগে এবং ভালো লাগছে। বাট সাকিবিয়ানদের উদ্দেশ্য করে এই যে গানটা আপনি ডেডিকেট করলেন, দ্যাট ওয়াজ অ্যান অ্যাবসোলিউট পিস অফ ট্র্যাশ। তার মানে কি? আপনার কথা অনুযায়ী তার মানে হচ্ছে এটাই যে সাকিবিয়ানদের, সাকিব খানের যারা ফ্যান আছে তারা অত্যন্ত নিম্ন শ্রেণীর দর্শক, তাদের সিনেমার টেস্ট অত্যন্ত নিচু, কোয়ালিটি সম্পর্কে তারা একেবারেই কিছু বোঝে না। দ্যাটস ওয়াই তাদের কাছে এই ধরনের থার্ড ক্লাস হাস্যকর গানই ভালো লাগবে। যদি ভালো গান বানানো হয় সেটা তারা বুঝবে না। দ্যাট মিনস যারা গলা পচা পান্তা ভাত খেয়ে অভ্যস্ত তাদেরকে বিরিয়ানি দেওয়ার কি দরকার? ওদের জন্য ওই পচা গলা পান্তা ভাতই যথেষ্ট। আপনার লজিক অনুযায়ী এটাই দাঁড়ায়, রাইট? যেই দর্শকদের জন্য সাকিব খান আজকে এত বড় সুপারস্টার হতে পেরেছে, যেই দর্শকদের জন্য আপনাদের সিনেমা হিট হয়, তাদেরকেই একেবারে নিম্ন শ্রেণীর দর্শক হিসেবে চিহ্নিত করে ধুয়ে মুছে দিলেন। নট সো ক্লেভার আর ইউ। এরপর আপনি বলেছেন যে অনেকেই বলবে যে প্রিয়তম শেষ 30 মিনিট ছাড়া আর কিছুই ছিল না, তাহলে তারা শেষ 30 মিনিট পর্যন্ত অপেক্ষা কেন করলো? কেন এই সমস্ত অতি বোদ্ধারা সিনেমার মাঝখানেই সিনেমা হল থেকে বেরিয়ে যায়নি? Well, now I feel offended. I'll tell you why. বেরিয়ে যায়নি এর কারণ হচ্ছে তারা টাকা দিয়ে সিনেমা হলে ঢুকেছে। মাল্টিপ্লেক্সে একটা সিনেমার টিকিটের দাম 400 থেকে 500 টাকা। 500 টাকা খরচ করে যেহেতু সিনেমা হলে ঢোকে 2-3 ঘন্টার জন্য অ্যাটলিস্ট এসির বাতাসটা খেয়ে বেরিয়ে যাবে, এই জন্যই বসে থাকে। যদি সিনেমা হল থেকে বেরিয়ে গেলে টাকাটা রিটার্ন করা হতো কিংবা অর্ধেক পরিমাণ টাকাও রিটার্ন করা হতো, তাহলে মানুষ বেরিয়েই যেত। আপনি অ্যানাউন্স করে দেন যে আপনার সিনেমার মাঝখান থেকে বেরিয়ে গেলে অ্যাটলিস্ট অর্ধেক টাকা ফেরত দেওয়া হবে, তারপরে সিনেমা শেষে গিয়ে হলের সামনে কাউন্ট করবেন যে কয়জন আপনার সিনেমা শেষ পর্যন্ত থাকে। এই গেল মাল্টিপ্লেক্সের কথা। এবারে সিঙ্গল স্ক্রিনের মানুষ কেন বেরিয়ে যায় না? ওয়েল, তাদের কাছে কোনো অপশন নেই। ঈদের সময় যত সিঙ্গল স্ক্রিন ওপেন হয় প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিনে সাকিব খানের ছবি চলে। সো ঢাকার বাইরে যত সিটি রয়েছে প্রত্যেকটা সিটিতে মানুষের কাছে জাস্ট একটা মাত্র অপশন অ্যাভেলেবল থাকে, সেটা হচ্ছে সাকিব খানের সিনেমা। ঈদের সময় মানুষ একটা ফেস্টিভ মুডে থাকে, পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখার মতো একটা মুড থাকে। তো তাদের কাছে অন্য কোনো অপশন থাকে না। আপনার সিনেমা যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, সাকিব খান যেহেতু আছে, সাকিব খানের সিনেমাটাই যেহেতু একমাত্র অ্যাভেলেবল, মানুষের ওটাই দেখতে হয়। এই জন্য দেখে। একজন অতি ক্ষুধার্ত ব্যক্তির সামনে পচা গলা খাবার থাকলেও সেটা সে গপ গপ করে গিলে নেবে। দ্যাট ডাজন্ট মিন দ্যাট দ্য ফুড ইজ গুড, দ্যাট অনলি মিনস দ্যাট হি ইজ ডেসপারেট অ্যান্ড হি উইল হ্যাভ এনিথিং। এর কারণে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আপনার প্রোডাক্টটা গুড। ইটস নট। মানুষের কাছে আর কোনো অপশন নেই, মানুষ ডেসপারেট, ঈদের সময় সিনেমা দেখতেই হবে, দ্যাটস ওয়াই তারা এটাই খাচ্ছে। দ্যাটস ইট। আর আমি পার্সোনালি কেন হল থেকে বেরিয়ে আসিনি? ওয়েল, দ্যাটস মাই ডিউটি। আমার কিছু করার নেই, বাধ্য আমি। একজন রিভিউয়ার হিসেবে পুরো কন্টেন্ট আমাকে শেষ করতেই হবে, এরপর এটাকে রিভিউ করতে হবে। দিস ইজ দ্য কার্স অফ বিইং এ রিভিউয়ার। এর থেকে অনেক বড় বড় অখাদ্য হলের মধ্যে বসে হজম করতে হয়। এই টর্চারটা প্রত্যেকটা রিভিউয়ারই মন থেকে মেনে নিয়েছে। দ্যাটস ওয়াই বাধ্য হয়ে আমাদের সিনেমা শেষ পর্যন্ত বসে থাকতে হয়। এরপরে আপনি বলেছেন যে আরশাদ আদনানের মতো প্রযোজক এবং শাকিব খানের মতো বড় স্টারের সাথে কাজ করতে পেরে আপনি আনন্দিত, আপনি নিজেকে লাকি ফিল করেন। এই ব্যাপারটাই আমি আপনার সাথে এগ্রি করি। ইউ আর লাকি। টু বি অনেস্ট, একজন ডিরেক্টর হিসেবে আপনার যে স্কিল সেট, তাতে শাকিব খানের মতো এত বড় একজন স্টার এবং আরশাদ আদনানের মতো এত ভালো একজন প্রযোজকের সাথে কাজ করা আপনি ডিজার্ভই করেন না। শাকিব খান বাংলাদেশের সব থেকে বড় কমার্শিয়াল স্টার, যার সিনেমা অন্যান্য স্টারের থেকে হিট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। অন্যদিকে রয়েছে আরশাদ আদনানের মতো প্রযোজক, যে সিনেমার পিছনে টাকা খরচা করতে একেবারেই কার্পণ্য করে না। প্রয়োজন অনুযায়ী যথেষ্ট টাকা খরচ করার জন্য সে সবসময় রেডি। তো একদিকে বাংলাদেশের সব থেকে বড় স্টার, অন্যদিকে এত ভালো প্রযোজক। এই দুইটা জিনিস প্রত্যেকটা ডিরেক্টরের স্বপ্ন থাকে। এই ব্যাপারটা যখন কোনো ডিরেক্টর পেয়ে যায়, তারপরও যদি তার কাজের এই অবস্থা হয়, তাহলে তার মেনে নেওয়াই ভালো যে একজন ডিরেক্টর হিসেবে তার যথেষ্ট স্কিলের অভাব রয়েছে। আমি জানি ইউর গোনা হিট মি উইথ দ্যাট সিনেমা না দেখলে এসব কিছুই উত্তর বোঝা যাবে না, কেন এই সমস্ত টেকনিক্যাল ফল্ট রয়েছে এটাও সিনেমা দেখে তারপরেই বুঝতে হবে। তো একটা গানেরও কেন লিপসিং হচ্ছে না, এই ব্যাপারটার উত্তর সিনেমার মধ্যে থাকবে। তো আশা করছি থাকবে। আরেকটা কথা আপনি বলেছেন যে আপনার ব্যক্তিগত সফলতায় অনেকের জলে, এই জন্য তারা আপনাকে নিয়ে এই ধরনের নেগেটিভিটি করে। I hate to break it to you, but you are not that important. You are not. এখন আপনার একটা সিনেমা আসছে, সেটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হচ্ছে, দ্যাটস ওয়াই বারবার আপনার নামটা উঠে আসছে। এখন আপনাকে নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলছি, এরপরে অন্য টপিকে ভিডিও করব, তখন আপনাকে জাস্ট ভুলে যাব, একবার মনেও পড়বেন আপনার কথা। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত সাধারণ মানুষ আজকে আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করছে, কারণ হচ্ছে আপনি শাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানাচ্ছেন। এই সমস্ত মানুষের খেয়ে দিয়ে এমন কোনো কাজ নেই যে আপনার পার্সোনাল সফলতা দিয়ে তারা জ্বলবে। তারা জাস্ট শাকিব খানে ইন্টারেস্টেড,
আপনাকে নিয়ে ইন্টারেস্টেড না। কালকে আপনি শাকিব খানকে ছেড়ে দিয়ে অন্য কাউকে নিয়ে সিনেমা বানান, দেখেন আপনাকে নিয়ে কয়জন আলাপ আলোচনা করে। কেউ করবে না। সো আলোচনা সমালোচনার একমাত্র কারণ হচ্ছে শাকিব খান, নট ইউ। আর এই যে আপনার আত্মবিশ্বাস নিয়ে আপনি বারবার অনেক কথা বলেন, পোস্টের মধ্যে আপনি বলেছেন যে আপনি একেবারে ওভার কনফিডেন্ট না, আপনি আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাস থেকেই আপনি সিনেমার জগতে টিকে আছেন, অনেক চড়াই উতরাই পার হয়ে আপনি এত দূর এসেছেন। ওয়েল, আমার তরফ থেকে তাহলে আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি শাকিব খানকে ছেড়ে অন্য কোনো অভিনেতাকে নিয়ে কাজ করে একটা সিনেমা উপহার দিয়ে আপনার আত্মবিশ্বাসের প্রমাণটা আমাদেরকে দিয়ে দেন। একজন ডিরেক্টর হিসেবে আপনার স্কিল সেট যদি এতই ভালো হয়, আপনি যদি নিজের অ্যাবিলিটির উপরে এতটাই কনফিডেন্ট হন, তাহলে আমি দেখতে চাই যে অন্য কোনো স্টারকে নিয়ে আপনি একটা সিনেমা বানিয়ে সেই সিনেমাটা সিনেমা হলে হিট করুন, ব্লকবাস্টার করুন। যেদিন সেটা করে দেখাতে পারবেন সেদিন মেনে নিব যে এইটা আপনার ওভার কনফিডেন্স না, এটা শুধুমাত্র আপনার কনফিডেন্স। শাকিব খানের একটা বিশাল দর্শক বাংলাদেশে আছে, তাকে নিয়ে যা কিছু একটা বানিয়ে দিলেই সেই সিনেমার কোয়ালিটি যেমন হয়ে যাক না কেন, ঈদের সময় রিলিজ দিলে বিশাল একটা অংশ গিয়ে সেই সিনেমাটা দেখবে। আর ঠিক এই জন্যই শাকিব খানের কাঁধের উপরে ভর করে অনেক নতুন ডিরেক্টর উপরে ওঠার চেষ্টা করে। এই ব্যাপারটা দর্শকরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারে। প্রিয়তমা ছাড়া আপনার আর কোনো সফলতা নেই এবং সেই সিনেমাটাও যে খুব একটা ভালো ছিল এমন না। শাকিব খান ছাড়া আপনার ওই সেম গল্পের সিনেমায় আপনি যদি অন্য কাউকে কাস্ট করতেন, দেন আই গ্যারান্টি যে এই সিনেমা এত ভালো কখনোই চলতো না। সো এই সফলতার পিছনে আপনার যতটুকু ভূমিকা রয়েছে তার থেকে অনেক বড় ভূমিকা রয়েছে শাকিব খানের স্টারডমের এবং সাকিবিয়ানদের। আই হোপ ইউ রিমেম্বার দ্যাট। সো যতদিন পর্যন্ত আপনি অন্য কোনো অভিনেতাকে নিয়ে একটা সিনেমা বানিয়ে বড় একটা ব্লকবাস্টার সাফল্য উপহার দিচ্ছেন, আইল ওয়েট। তো সবশেষে আপনার কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীদের মতো পাশে আছি ভাই, এগিয়ে যান ভাই, গুড লাক ভাই, এইসব বলে আপনাকে উৎসাহ দিতে পারছি না। শুধু এটুকুই বলবো, সিনেমাটা ঠিক যেমন বানিয়েছেন ফলাফলটা যেন ঠিক সেরকমই পান। যদি খুব ভালো সিনেমা হয়ে থাকে তাহলে আশা করছি প্রিয়তমার পরে আরও একটা বিশাল ব্লকবাস্টার সাফল্য আপনার ক্যারিয়ারে যুক্ত হবে। আর যদি সিনেমাটা ভালো না হয়, শুধুমাত্র শাকিব খানের ফ্যান্ডমকে কাজে লাগিয়ে পুঁজি করেই যদি ব্যবসা করে নিতে চান, তাহলে আশা করছি সাকিবিয়ানরা সহ সমস্ত নিউট্রাল অডিয়েন্স সিনেমাটাকে রিজেক্ট করে দেবে। একজন সত্যিকারের বাংলা সিনেমা প্রেমী হিসেবে আমি জাস্ট এই ব্যাপারটাই চাই। এই কথাগুলো আপনার কমেন্ট বক্সে বলতে গেলে তো মানুষকে ব্লক করে দেন, তাই আমি আমার ভিডিওর মধ্যে বললাম ইউ ক্যান্ট ব্লক মি নাও। এবার সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলবো, আপনারা শাকিব খানকে ভালোবাসেন, এটা ঠিক আছে, বাট তার সব ধরনের কাজ, এই ধরনের খারাপ কাজকেও সাপোর্ট করার কোনো মানে নেই। যদি আপনারা এই ধরনের খারাপ কাজকে সাপোর্ট করেন, তাহলে কিন্তু বারবার শাকিব খান এই ধরনের কাজেরই রিপিটেশন করবে এবং এটার জন্য সবার কাছে ট্রোলডও হবে। যদি শাকিব খানের ভালো চান, তাহলে এই সমস্ত বাজে কাজকে বর্জন করুন, এটাকে নিয়ে সমালোচনা করুন। যখন শাকিব খান এই ব্যাপারটা দেখবে যে তার নিজের ফ্যানরাই জিনিসগুলোকে পছন্দ করছে না, তখনই কিন্তু সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।